সত্য জানবো, সত্য বলবো আর সত্য দেখাবো। ওয়েলকাম আপনাদের ভালোবাসার এই চ্যানেলে। বন্ধুরা, মিডল ইস্ট থেকে বড় বড় কিছু আপডেট আছে গত 24 ঘন্টায়। দেখুন, একদিকে ট্রাম্পের হরমুজ ব্লকেট ঘোষণা, কি বললো, কতটা বড় দাবি। আর 2 নম্বর আপডেট আছে, চায়নার জাহাজ ব্লকেট ভেঙে বেরিয়ে গেছে, আমেরিকা কিছুই করতে পারেনি। আর এদিকে বন্ধুরা, ইউরোপ কেন আমেরিকার পাশে নেই, এটাও ধরতে পারেন এক ধরনের ইরানের চাল। সে নিয়ে আপডেট আছে। ইরানের সংসদে বড় হুঁশিয়ারি হয়েছে। আর আমেরিকার মাইন সুইপিং জাহাজ ডাকা, ইরানের স্যাটেলাইট ছবি ফাঁস, ইরানের $270 বিলিয়ন ক্ষতির দাবি, ইউএনএ ক্ষতিপূরণ চেয়েছে ইরান। ইতালি ইসরায়েলের সাথে সব ডিফেন্স ডিল বাতিল করে দিয়েছে। ইসরায়েল হিজবুল্লাহ নেতাকে হুমকি দিয়েছে। এই কৌশল কতটা কাজ করছে অবশ্যই বিস্তারিত আলোচনা থাকবে। তাহলে চলো বন্ধুরা শুরু করি। প্রথমেই আপনাদের শুরু করি হরমুজ ব্লকেট ঘোষণা নিয়ে। দেখুন, ট্রাম্পের সেই বিশাল ঘোষণা দিয়ে ট্রাম্প কি বলল যে হরমুজ প্রণালী, মানে যে সরু সমুদ্র পথটা ইরান আর ওমানের কাছে আছে, মাঝখানে আছে, সেটাকে আমরা সামনে আর পিছন থেকে দুদিক থেকে ব্লক করে দিচ্ছি। এবং যে কোনো দেশের জাহাজ ওই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করলে আমাদের নেভি জাহাজকে টার্গেট করবে, ধ্বংস করবে। মানে এই কথাটা ট্রাম্প বলেছে সুন্দর ভাষায়। তো এখন একটু থামা দরকার এখানে। হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ? দেখুন, পৃথিবীতে যত তেল ব্যবসা হয় প্রায় 20%, মানে 5 ভাগের 1 ভাগ এই জায়গা দিয়ে যায়। তো এটা বন্ধ হয়ে গেলে জাপান থেকে ধরে এশিয়া থেকে ধরে সবগুলি দেশ, ইউরোপ, গোটা দুনিয়ার সমস্যা। তো ট্রাম্প বলল এই পথ বন্ধ। এবং আরেকটা কথা বলল যে দেশ ইরানকে টোল ট্যাক্স দিয়ে এই পথে দিয়ে গেছে, তাতে জাহাজকে আরও বেশি করে টার্গেট করা হবে। মানে ইরানকে পয়সা দিয়ে যদি যাও, তুমি আরও বড় শত্রু হয়ে গেলে আমেরিকার কাছে। আর এটা শুনে মনে হয় খুব বড় হুঁশিয়ারি, তাই না? খুব ভয়ের কথা। কিন্তু বন্ধুরা, বাস্তবে কি হলো জানো? আপনাদের ঘটনাটা বলি। দেখুন, ট্রাম্প ঘোষণা দিল একদিন, পরের দিন কি হলো? চায়নার একটা ওয়েল ট্যাঙ্কার নাম রিচ স্টার তো ইরানের বন্দর থেকে বের হলো, হরমুজ প্রণালী সুন্দরভাবে পার করলো, চায়নার দিকে রওনা হয়ে গেল একদম নিশ্চিন্তে। রাস্তায় কি পেল সে? না আমেরিকার যুদ্ধ জাহাজ, না কোনো ব্লকেট, না কোনো বাধা। সমুদ্রের বুক চিরে আরামে বেরিয়ে গেল সেই চায়নার জাহাজ। এখন ভাবো, ট্রাম্প বলছে ব্লকেট করলাম, কেউ পার হতে পারবে না। আর এদিকে চায়না যখন পার হলো সিনেমার নায়কের মতো, তাহলে ব্লকেটটা গেল কোথায়? না ভয় পেয়েছে। একটা দুটো কারণ হতে পারে। এক, আমেরিকা নিজে ভয় পাচ্ছে ইরানের টেরিটরিতে ঢুকতে, কারণ ইরান আগেই বলে রেখেছে যে তোমার জাহাজ আমার এলাকায় এলে মিসাইল খাবে। আর তাই আমেরিকার নেভি দূরে দূরে থাকছে। দুই, চায়না আগেই পরিষ্কার করে বলে দিয়েছিল যে আমাদের জাহাজে যদি হাত দেওয়ার চেষ্টাও করো বা, তাহলে কিন্তু ভয়ানক পরিণতি হবে। আমাদের সাথে ইরানের চুক্তি আছে, আমরা তেল কিনবো। তুমি মাঝখানে যদি এসো বা মাঝখানে যদি এলে ভালো হবে না। তো এরকমভাবে পুরো হুমকি দিয়েছিল চায়নার ডিফেন্স মিনিস্ট্রি, চায়নার তরফ থেকে। এবং চায়নার সাথে সরাসরি সামুদ্রিক সংঘর্ষে যেতে চাইল না, কারণ চায়না মানেই হচ্ছে চায়না, সে নিজেই সুপার পাওয়ার। চায়নার নেভি কিন্তু দুর্বল না। তাই আমেরিকা মুখে যতই কথা বলুক, কাজে চুপ করে রইল। কারণ আমেরিকাও জানে যে ইরানের সাথে আমি পারছি না, চায়নার সাথে কোথা থেকে পারবো। আর এটাই হলো আসল রিয়েলিটি চেক, কাগজে বাঘ বলতে পারেন। বন্ধুরা, ইউরোপ কেন আসছে না আমেরিকার পাশে? আরেকটা বড় ব্যাপার, ট্রাম্প চাইছিল যে এই মিশনে আরও দেশ আসুক। একা একা হরমুজ ব্লক করা মুশকিল, এটা ট্রাম্পও বোঝে। তাই ফ্রান্সকে ডাকলো, ইটালিকে ডাকলো, ব্রিটেনকে ডাকলো, বললো আসো ভাই একসাথে করি হরমুজ ব্লকটা। কেউ আসলো না কেন? ইরানের সেই ইরানি সংসদের কথাটা মনে করো। হামিদ রেজা হাজি, তো এই নামের একজন ইরানি সংসদ সদস্য বলল যে দেশ আমেরিকাকে সাপোর্ট করবে, আমাদের ওপর চাপানো এই নিষেধাজ্ঞাকে সমর্থন করবে, তাদের জন্য হরমুজ প্রণালী দিয়ে যেতে হলে দ্বিগুণ টোল লাগবে। এখন ইউরোপ ভাবলো যে ভাই, আমার তেলের 20% আসে এই পথ দিয়ে, আমি যদি আমেরিকার পক্ষ নেই তাহলে ইরান আমার কাছে থেকে দ্বিগুণ টোল নিবে পরবর্তীতে। মানে তেলের দাম বাড়বে। ইরানকে তো সেখান থেকে তো ম্যাপের থেকে তো উঠিয়ে ফেলানো যাবে না, না ইরানের পুরো জনগণকে ওয়াইপ আউট করা যাবে। সেখান থেকে একজন না একজন করে উঠতেই থাকবে আলী খামেনি দিয়ে। তো ইউরোপ সেটা বুঝে গেছে। আর আমার দেশের মানুষ রাস্তায় নামবে, তার চেয়ে চুপ করে থাকাই ভালো। ইউরোপের দেশ এটাই ভেবেছে। আর এটাই হলো ইরানের সবচেয়ে চালাক চালটা। সে আমেরিকাকে আইসোলেট করে দিয়েছে বলতে পারেন। বলছে তুমি একা লড়ো, কেউ তোমার পাশে আসবে না। আর সত্যি কেউ আসছেও না, আমেরিকা একা।
হাতড়াচ্ছে বলতে সাতরাচ্ছে বলতে পারেন ওই হরমুজ প্রণালীতে একা ট্রাম্প। আর এখানে একটা ইকোনমিক লজিক আছে যেটা ইউরোপ বোঝে, ট্রাম্পও বোঝে না, ইউরোপ বোঝে। ইউরোপ বলছে আমি কেন ঝুঁকি নেব, আমার তেলের সাপ্লাই কোনোভাবে বন্ধ হয়ে গেলে আমার অর্থনীতি ডুববে, আমার ভোটাররা আমাকে তাড়াবে। আমেরিকার হয়ে যুদ্ধ করার চেয়ে নিজের স্বার্থ দেখাই এখন বুদ্ধিমানের কাজ। আবার আমেরিকা বলছে যে গ্রিনল্যান্ড দখল করব, সে তো ইউরোপের অংশ, তো ইউরোপ কীভাবে দেবে বা ইউরোপ কীভাবে সাথ দেবে? আমেরিকা বলছে ইউরোপের দেশই দখল করে নেবে, সেখানে আমেরিকা চাচ্ছে ইউরোপকে এখানে নিয়ে এসে যুদ্ধ করাতে, ইউরোপ কীভাবে আসবে? তো সেটাও একটা ভাবার বিষয়। দেখুন আরেকটা আপডেট আপনাদেরকে জানাই, আমেরিকার নেভি প্রশান্ত মহাসাগর থেকে মাইন সুইপিং জাহাজ ডাকছে মিডল ইস্টে। এখন মাইন সুইপিং জাহাজ কি জানো? এই জাহাজগুলো সমুদ্রের তলায় পাতা যে বারুদি সুড়ঙ্গ মানে মাইন, সেগুলো খুঁজে বের করে ধ্বংস করে। মানে সমুদ্রে কারা মাইন পেতেছে? ইরান। ইরান হরমুজ প্রণালীতে সামুদ্রিক মাইন পেতে রেখেছে, কোনো জাহাজ তার ওপর দিয়ে গেলে ঘুম বলতে পারেন ধুম হয়ে যাবে, একদম বিস্ফোরণ হবে। এবং এটা ইরানের পুরনো কৌশল, আগেও ইরান এটা করেছে। তা আমেরিকার জাহাজ ঢুকলে তলা ফুটে যাবে। এখন আমেরিকাকে সেই মাইনগুলো সরাতে হবে, তারপর তার জাহাজ ঢুকবে। কিন্তু এই মাইন সুইপিং জাহাজ এখনও প্রশান্ত মহাসাগরে, আসতে সময় লাগবে। মানে এখন আমেরিকা প্রস্তুত না। আর এই পুরো ছবিটা দেখলে বোঝা যাচ্ছে যে আমেরিকা আসলে রিয়েক্ট করছে, মানে ঘটনার পিছনে দৌড়চ্ছে, প্ল্যান করে এগোচ্ছেন না যে ইরান মাইন বিছালো, তাহলে এই মাইন বিছিয়ে দিয়েছে, তাহলে তো মাইন সুইপিং জাহাজ দরকার। এবার মাইন সুইপিং জাহাজ নিয়ে এসেছে, দেখলে পরের দিন দেখলে বোট এসে উড়িয়ে দিয়েছে ইরানের বোট এসে ওই মাইন সুইপিং জাহাজই উড়িয়ে দিয়েছে। তো ট্রাম্প মুখে বড় বড় কথা বলছে কিন্তু মাঠে প্রস্তুতি নেই, এই ফাঁকটায় চায়না আর ইরান কাজে লাগাচ্ছে। আর আসি স্যাটেলাইট ছবির প্রসঙ্গে। দেখুন ইরান নিজের স্যাটেলাইটের ছবি প্রকাশ করেছে, বিফোর আর আফটার, মানে আগে পরে, মানে হামলার আগে কেমন ছিল আর হামলার পরে কেমন হলো। কোথাকার ছবি? কুয়েত, ইরাক আর সিরিয়ার যে আমেরিকান বেস আছে সেখানকার। তো ইরান দেখাচ্ছে দেখো এই যে বিশাল বিমান ঘাঁটি ছিল না, এই যে রাডার সিস্টেম ছিল না, এই যে অবকাঠামো ছিল না, আর হামলার পরে কি হয়েছে দেখো একবার, এই যে ধূলিসাৎ হয়ে গেছে। আর শুধু 3 দেশ না, বাহরাইনের ছবিও আছে, সৌদি আরবের ছবিও আছে। বলা হচ্ছে সৌদি আরবে আমেরিকার অনেকগুলো যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, বাহরাইনে আমেরিকার নেভাল বেসে বড় ক্ষতি হয়েছে। এখন ট্রাম্প দাবি করছে আমরা ইরানের 158টা জাহাজ ডুবিয়ে দিয়েছি, ইরানের নেভি খতম। কিন্তু ইরানের নেভি খতম হলে এখনও কেন আমেরিকা একা লড়তে পারছে না? কেন হরমুজ ব্লক করে রাখতে পারছে না? কেন মিত্র খুঁজছে? কেন মাইন সুইপার আনতে হচ্ছে? মানে দুটোর একটা সত্যি, হয় ট্রাম্পের দাবি মিথ্যা, নয়তো ইরানের সামরিক শক্তির নেভির বাইরেও অনেক কিছুতেই জড়িয়ে আছে। তো ইরানের রেভলিউশনারি গার্ড মানে আইআরজিসি তারা কিন্তু মাঠেই আছে, তারা মিসাইল ছুটছে, তারা ড্রোন হামলা করছে। বন্ধুরা আসা যাক ইরানের নিজের ক্ষতির হিসেবে। দেখুন $270 বিলিয়ন ক্ষতিপূরণের দাবি করছে ইরান। ইরান সরকারের মুখপাত্র ফাতেমা মাহারেজিনি তিনি বললেন যে প্রাথমিক হিসাবে ইরানের প্রায় $270 বিলিয়ন ক্ষতি হয়েছে। এই সংখ্যাটা শুরুর হিসাব, পূর্ণ হিসাব হলে 300 থেকে 350 বিলিয়ন পর্যন্ত যেতে পারে। $270 বিলিয়ন মানে কতটা জানো? ভারতের বার্ষিক প্রতিরক্ষা বাজেটের প্রায় 4 গুণ। এটা একটা বিশাল সংখ্যা। অবকাঠামো ধ্বংস হয়েছে, তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে, বিদ্যুৎ কেন্দ্রে আঘাত পেয়েছে, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এখানে ইরান কি করলো? কোনো কাদাবাদা কাঁদলো না, সোজা গিয়ে ক্ষতিপূরণ চাইলো। কার কাছে? জাতিসংঘে গিয়ে দাবি করলো সৌদি আরব, কুয়েত, বাহরাইন, ইউএই এই দেশগুলোকে ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। কারণ এই দেশগুলোর আকাশ সীমা দিয়ে আমেরিকা আর ইসরায়েল মিসাইল ইরানে ঢুকেছে। মানে তোমার আকাশ ব্যবহার করে আমাকে মারা হয়েছে, তাই তোমাকে দায় নিতে হবে। এটা একটা চালাক আইনি চাল বলতে পারেন। ইরানও জানে এখানে অনেক বাধা আসবে, আর ইরান চায়ও না সেই $270 বিলিয়ন। ইরান জানে আমার যদি সব কিছু ঠিক হয়ে যায় আমি অনেক টাকা ইনকাম করে নেব। তবে এটা একটা চাল বলতে পারেন। জাতিসংঘে এটা কতটা কাজ করবে সেটা দেখার, কিন্তু এই দাবিটা ইরান তুলে রাখলো আর কি। এবং মজার ব্যাপার হলো উল্টো দিকে ইউএই এবং কুয়েত বলছে ইরানও আমাদের ক্ষতি করেছে, ইরানও ক্ষতিপূরণ দিক। মানে সবাই সবার কাছে ক্ষতিপূরণই চাইছে। জাতিসংঘ মাথায় হাত দিয়ে বসে আছে, বলছে এই কপালে এত ক্ষতিপূরণ আমি কোথা থেকে দেবো? একদিকে সৌদি আরব বলছে আমাদের যে এত কিছু ক্ষতি করে দিল ইরান, এত বোমা মেরে দিল, এত মিসাইল মেরে দিল, আমাদের এত কিছু ধ্বংস করে দিল,
আমি তো নামতে পারছি না, আমি তো কোনো মিসাইল মারতে পারছি না, সব তো আমেরিকা আর ইসরায়েল মারছে আমার আকাশ দিয়ে, আর ইরান তো এদিকে আমাকে ক্ষতি করে দিয়ে চলে গেল, তো আমার ক্ষতিপূরণ কে দেবে? আর ইরান বলছে এই যে তোমার আকাশ দিয়ে আমাকে মেরেছে, ক্ষতিপূরণ দেও। তো এখন আপডেট আসি বন্ধুরা ইউরোপে। দেখুন ইউরোপ থেকে একটা বড় আপডেট আসছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, যাকে এক সময় ইসরায়েলের বন্ধু বলা হতো, তিনি ঘোষণা করলেন যে ইতালি ইসরায়েলের সাথে সমস্ত প্রতিরক্ষা চুক্তি বাতিল করেছে। ইতালি এখন থেকে ইসরায়েল থেকে কোনো অস্ত্র কিনবে না এবং ইসরায়েলকেও কোনো অস্ত্র বেচবে না। এটা শুধু ইতালি না, ফ্রান্স আগেই সরে গেছে, স্পেন সরে গেছে, অস্ট্রিয়া সরে গেছে, সুইজারল্যান্ডও সরে গেছে। মানে ইসরায়েল ইউরোপে একা হয়ে যাচ্ছে। একমাত্র আমেরিকার উপসাগরীয় কিছু দেশ ছাড়া ইসরায়েলের পাশে কেউ নাই। অবশ্য উপসাগরীয় দেশগুলো আছে কিনা একটু ভাববার বিষয়। আর এই প্রেক্ষাপটে ইসরায়েলের রক্ষামন্ত্রী, ইসরায়েলের কাতজ হিজবুল্লাহর প্রধান নাইম কাসিমকে হুমকি দিয়েছেন, বলেছেন খুব শীঘ্রই তুমি বুঝবে হাসান নাসরুল্লাহ শেষ মুহূর্তে কেমন লেগেছিল, মানে তোমাকে মেরে ফেলবে আর কি। কিন্তু এই কৌশল কতটা কাজ করছে? গাজায় হামাসের একের পর এক নেতা মারা গেছে, হামাস শেষ হয়নি। হাসান নাসরুল্লাহ মারা গেছেন, হিজবুল্লাহ শেষ হয়নি, নাইম কাসিম এলেন। ইরানে 300-রও বেশি বড় নেতা, অফিসার, আইআরজিসির কমান্ডার হুবহু সব মারা গেছে। ইরান থামেছে? থামেনি। তাহলে এই নেতা মারা কৌশলের সীমাবদ্ধতা কোথায়, এটা এখন প্রশ্ন। আর বন্ধুরা, যে আন্দোলন বা প্রতিরোধ একটা আদর্শের ওপর দাঁড়িয়ে থাকে বা দাঁড়িয়ে আছে, সেটাকে নেতা মেরে থামানো যায় না। আমি মনে করি একজন নেতা পড়ে গেলে সেই আদর্শের আরেকজন উঠে যায়। কারণ মানুষ নেতার জন্য লড়ছে না, নিজের মাটি, ঘর, পরিবারের জন্য লড়ছে। সেই কারণটা শেষ না করলে লড়াই শেষ হবে না। আর আদর্শকে শেষ না করলে, আদর্শ কখনো শেষ করাই যায় না বন্ধুরা, বলতে পারেন একটা আদর্শকে কখনো শেষ করা যায় না। সেই আদর্শের অনেক মানুষ থাকে, বহু। এবার তুমি একটা নেতাকে মারলে তো সেখানে কোনো কাজ হবে না। সেই আদর্শের মতোই থাকবে, যেমন নদী নদীর মতোই চলবে। তো এই হলো আজকের পরিস্থিতি। যদি বড় ছবিটা দেখতে চান তাহলে আমেরিকা হরমুজ বন্ধ বলছে, কিন্তু চায়না পার হয়ে গেছে, ইউরোপ সরে গেছে, ইরান ক্ষতিপূরণ চাইছে, ইতালি ইসরায়েলকে ছেড়ে দিচ্ছে, ইসরায়েল হুমকি দিচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। আর পরবর্তী আরও বড় বড় কিছু আপডেট আছে গত 24 ঘন্টায়। নেক্সট 24 ঘন্টায় কী কী আপডেট আসে অবশ্যই আপনাদের সামনে এনে রাখবো এবং লাগাতার আপডেট থাকবে। আর আপনারা কোথা থেকে দেখছেন এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এতটুকুই শেষ করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন।